নমস্কার। আজকে মহা অষ্টমী স্নানের মেলা এবং আমাদের এখানে মাথাভাঙায় অষ্টমী স্নানের মেলা হিসেবে আমরা যেটা ছোটবেলার থেকে দেখেছি সেটা হচ্ছে কনকনাথের মেলা। কনকনাথের মহা অষ্টমীর মেলা। এখানে যেমন বাসন্তী পুজো হয় এবং সাথে সাথে স্নান। তো এই বিষয়টা, এইটার ঐতিহাসিক গুরুত্ব এবং এই ইতিহাসটা কবে থেকে শুরু হয়েছে সেটা আমার বলার থেকে আমি চাইবো একজন ইতিহাস গবেষক, আমাদের এখানে স্থানীয় জয়ন্ত গুহ ঠাকুরতা, আপনারা যারা স্থানীয় তারা সবাই জয়ন্ত দাকে চেনেন, কিন্তু যারা আরো বৃহত্তর পরিসর আবার দর্শকরা আছেন তারা জানেন না, তাদের জন্য বলি উনি অনলস ইতিহাস চর্চা করে থাকেন। তো উনার মুখ থেকেই শোনা যাক যে এই মেলার ঐতিহাসিক গুরুত্ব কি, কে শুরু করেছিল এবং বর্তমান কি অবস্থা আছে। ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে আছি মাথাভাঙ্গা মহকুমার পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেরভেরি মানাবাড়ি নামে যে গ্রাম, সেই গ্রাম, এই গ্রামটি ধোধরা নদী সংলগ্ন এবং মানসাই নদী মাঝখানে এই গ্রামটি অবস্থিত। এই যে দলে দলে মানুষ যাচ্ছে, দেখো কবুতর নিয়ে যাচ্ছে, পাঠা নিয়ে যাচ্ছে, এই মানুষগুলি কোথায় যাচ্ছে? এই মানুষগুলি যাচ্ছে হচ্ছে অষ্টমী স্থানের মেলায়। এই অষ্টমী স্থানের মেলা বিষয়েই আজকে আমাদের কথন এবং সেটা নিয়েই কিছুটা কথা আমি আপনাদের সামনে শেয়ার করছি। আমরা সকলেই জানি যে চৈত্র মাসের শুক্ল পক্ষের যে অষ্টমী, সেই অষ্টমী তিথিতে সনাতনীদের মতে উত্তর বাহিনী যে নদীগুলো আছে, উত্তর দিকে প্রবাহিত নদীগুলি, সেই নদীগুলি গঙ্গা স্থানের যে পুণ্য, সেই পুণ্য অর্জন করা যায়। এর ফলেই কিন্তু এই স্থানের সূচনা। আজকে ভারতবর্ষের দিকে দিকে সনাতনীরা এই স্নান করে পুণ্য অর্জনের বাসনা করেন। এবার আমরা আসি আমাদের মাথাভাঙ্গা মহকুমার প্রসঙ্গে। মাথাভাঙ্গা মহকুমায় আমাদের যে অষ্টমী স্নানের মেলা এই নদীতে অনুষ্ঠিত হয়ে আসছে আজ থেকে 93 বছর আগে। আমি যে গল্পটা কাহিনীগুলো বলবো, সেই কাহিনীর যে সূত্র, তথ্যসূত্র, সেই সূত্রটা আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। আমার যে 60 বছর 61 বছর হতে চললো আমার বয়স, 5-6 বছর থেকেই বাবার সঙ্গে নিয়মিত এই অষ্টমী স্নানের দিন এখানে আসতাম। কেন আসতাম? বাবা আসতো, বাবা বলতো যে বাবারা যখন ছোট ছিল তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে স্কুল থেকে সবাই দলবল নিয়ে আসতেন। কেন আসতেন? তার একটা কারণ আছে। বাবা বলতেন যে এটা হচ্ছে মাস্টার মশাইয়ের মেলা। তাহলে এটা একটু বিশ্লেষণ করতে লাগবে যে মাস্টার মশাইয়ের মেলা জন্যই তারা দল ধরে বাচ্চারা হাই স্কুল থেকে সবাই মিলে আসতেন। কারণ এই মেলার প্রবর্তন করেছিলেন যিনি, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সমাজ সংস্কারক শ্রী কলক রঞ্জন বর্মা। কলক রঞ্জন বর্মা প্রবর্তিত আমাদের এই কনকনাথের মেলা। সালটা 1932 সাল। 1932 সাল। এই নথিটা আমি পেয়েছি মাথাভাঙ্গা হাই স্কুলে। মাথাভাঙ্গা হাই স্কুলে উনি কতদিন শিক্ষকতা করেছিলেন তার তথ্য আছে। সেখানে লেখা আছে যে 1932 সালে উনি রিটায়ার করেছিলেন এবং রিটায়ার করার পরেই ওনার বাড়ি ছিল বাইশগুড়িতে। এই বাইশগুড়ি সংলগ্ন উনি কথিত আছে যে উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে উত্তর বাহিনী নদী, ধোধরা নদী কিন্তু উত্তর বাহিনী, এই ধোধরা নদী উত্তর বাহিনী নদীতে মহামায়ার মন্দির প্রতিষ্ঠা এবং স্থানের প্রচলন উনি করেছিলেন। তাহলে কলক রঞ্জন বর্মা ছিলেন আমাদের হাই স্কুলের প্রাথমিক স্তরে এবং হাই ইংলিশ স্কুলের শুরু ওই সময়ে 32 সাল পর্যন্ত উনি শিক্ষক ছিলেন। উনি কিন্তু বিশেষ পণ্ডিত মানুষ ছিলেন। কথিত আছে যে ওনার বাবাও কিন্তু খুব পণ্ডিত ছিলেন, ক ফালা যুক্ত পণ্ডিত। তৎকালীন সমাজে ক ফালা যুক্ত পণ্ডিতের যে বিভিন্ন শ্রেণীভেদ ছিল, টোল পণ্ডিতদের, সেখানে উনি ক ফালা হচ্ছে গ্রেড পেয়েছিলেন পণ্ডিতের। এইরকম মানুষটির আদি নিবাস ছিল গোসাইহাট সংলগ্ন
ডাংধর বলে একটি গ্রাম, সেই ডাংধর গ্রামে ওনাদের বসবাস ছিল। জীবিকার প্রয়োজনে কনক রঞ্জনরা এই আমাদের এখানে চলে আসেন, বাইশগুড়িতে চলে আসেন। এখন বাইশগুড়িতে আসার পর উনি যে বছর রিটায়ার করলেন 1932 সালে, সে বছরে এই মেলাটি প্রবর্তন করেন। আমাদের এই আরো কিছু তথ্য আছে, যেরকম ডিস্ট্রিক্ট হ্যান্ডবুক আছে, 50 সালের ডিস্ট্রিক্ট হ্যান্ডবুক, তার থেকে কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি। আরো কিছু তথ্য আমার কাছে সংগৃহীত আছে, যে হচ্ছে কনক রঞ্জন বর্মার ভ্রাতুষ্পুত্র শ্রী ধীরেন্দ্রনাথ বর্মা। ধীরেন্দ্রনাথ বর্মা কিন্তু বিশিষ্ট পঞ্চানন অনুরাগী এবং আমাদের মধ্যে ছিলেন। উনি কিন্তু পরিবারের এই সমস্ত ইতিহাস এখনকার যারা জেনারেশন আছে এখন ওদের পরিবারের, তারা জানে না, কিন্তু ধীরেনবাবু সমস্তটাই নখদর্পণে তার ছিল। তিনিও তার বাবার মুখে, কাকার জ্যাঠার মুখ থেকে উনি শুনেছিলেন, তার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা সংগৃহীত করেছি। সর্বস্থান গত দিবসে দর্শরিত পণ্ডিতক্ষ অন্তরং শোচি অশোচি নম বিষ্ণু শ্রী বিষ্ণু ওং শান্তি নম শান্তি নম শান্তি বিরাট করেন। ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং পশ্যন্তি সরয়ু দেবী চক্রাত। আমরা তাহলে মূল যেখানে স্নান হচ্ছে সেই স্নানের ঘাটে চলে এসেছি। এ প্রসঙ্গে আমার কিছু বলা আছে। দেবু, একটু ক্যামেরাটা প্যান করে দেখাও যে ধরতরা নদী যেখানে মানসাইতে এসে বসলো, মিশলো এবং যেখানে এখন স্নান হচ্ছে, সেটা কিন্তু সনাতনীদের বিশ্বাস যে উত্তর বাহিনী নদীতে স্নান করতে লাগবে, সেটা কিন্তু নেই। দেখেছো তো, এটা কিন্তু উত্তর বাহিনী নদীর অংশ না, এটা কিন্তু পূর্ব দিকে যাচ্ছে এই নদীটা, কিন্তু সেখানেই স্নান হচ্ছে। কিন্তু আমি যখন ছোটবেলায় এসেছি 40-50 বছর আগেও, 40-30-40 বছর আগেও আসল স্নানটা কোথায় হতো এবং কি করে হতো, সেই উৎস সন্ধানে কিন্তু আমাদের যাওয়া উচিত। গঙ্গা হয়েছে, হ্যাঁ, যেখানে জল সেখানেই গঙ্গা। মানে উত্তর বাহিনী গঙ্গা যেখানে জল, যেখানে সেখানেই গঙ্গা, নদী স্রোত। মহামায়া ব্রিজের সামনে চলে যাই, সেখানে আমার কিছু কথা বলার আছে। এই দোলাটাতে তো আগে টান হয়েছিল না? হচ্ছে আগে না, টান এইটাতে হতো। এখন তো বর্তমানে এটা বন্ধ হয়েছে, দরকার তো খ্যাত। হ্যাঁ, এই জন্য এইদিকে বন্ধ, এখন এইদিকে টানে যাবে। এই যে নদীটা, এই নদীটাই ছিল উত্তর বাহিনী। হ্যাঁ, উত্তর বাহিনী এইটাই মেন। এটাই মেন না? যে গল্পটা করছিলাম, আমরা যখন ওখানে বর্তমানে যে স্থানের জায়গা, সেই জায়গায় যখন গেলাম, তখন স্বাভাবিকভাবে আমরা দেখলাম যে নদীটি কিন্তু উত্তর বাহিনী নদী নয়। তাহলে প্রচলিত আমাদের যে ধর্ম বিশ্বাস সনাতনীদের, যে উত্তর বাহিনী নদী এই দিনে গঙ্গা মতন পবিত্র হয়, সেটা কিন্তু হচ্ছে না। এই বিষয়ে আমরা এক পুরোহিতের সঙ্গে কথা বললাম, তিনি জানালেন যে না, সব নদী গঙ্গা, সেই হিসাবে এটা উত্তর বাহিনী না হলেও যেখানে স্নান করা হচ্ছে সেখানে গঙ্গা। তাহলে প্রশ্ন হচ্ছে, কনক রঞ্জন বর্মা কি ওই নদীতে স্নানের ঘাট প্রচলন করেছিল, স্নান প্রচলন করেছিল? তা তো নয়, উনি তো উত্তর বাহিনী নদীতেই স্নানের প্রচলন করেছিল। তাহলে এখন আমরা যেখানে স্নানের প্রচলন হয়েছিল যেই নদীতে, সেই নদীটা দেখে নিই। এই যে সেতুটা দেখছেন, এটা হচ্ছে মহামায়া সেতু। আমরা যদি 50 বছরের কথা বলি, তাহলে এই মহামায়া সেতু যে 12-13 বছর হলো, না আরো বেশি, 15 আর 5-20 বছরের বেশি হলো, 25 বছর হবে এই মহামায়া সেতু। তার আগে এখানে বছর 10 লোহার সেতু ছিল। লোহার সেতুর আগে আমরা কি করতাম, আমরা যখন এই মেলাতে প্রবেশ করতাম, তখন এখানে যে নিচ দিয়ে আসতে হতো, জল কিন্তু এই জায়গাটায় একদম কম জল থাকতো, তারপরেই কিন্তু গভীর জল। কিন্তু এই জায়গাটা, পারাপারের জায়গাটায় খুব কম জল থাকতো, কখনো কখনো পায়ের পাটা ভিজতো, কখনো কখনো হাঁটু পর্যন্ত জল আসতো। এবং কোনো কোনো বছরে আমরা এই জায়গাটা লাফ দিয়ে পার হতাম, এতটা কম জল ছিল। আবার কোনো কোনো বছরে দেখতাম জল বেশি হলে পাশে সাঁকো তৈরি করেছে মেলা কমিটি। আবার কোনো কোনো বছর দেখতাম যে হিউম পাইপ দেওয়া আছে, আবার তারপরের বছর দেখতাম যে হিউম পাইপটি নেই, কারণ জল বেড়ে, এই যে ধবধরা নদী, এই ধবধরা নদীর জল বেড়ে সেই হিউম পাইপকে ভাসিয়ে নিয়ে গেছে। এই ছিল আমাদের প্রতি বছরের দৈনন্দিন ব্যাপার।
এবার দেবুকে বলবো, দেবুর একদম পেছন দিকে যে নদী, ধরধরা নদী, এটা হচ্ছে আমাদের আসল স্নানের নদী। এই যে বর্তমানে নদীতে কোনো জল নেই, বর্ষাকালে জল হবে। আর এখন দেখুন সারা নদীতে ধান চাষ, নদীর নব্যতা নেই, সারা নদীতে এই যে বোরো ধানের চাষ হয়েছে। এই নদীটি এই যে ঘুরে গেল উত্তর দিকে, ওই যে মোড়, সেই যে মোড় যে উত্তর দিকে ঘুরে গেল, এই নদীতেই অষ্টমী স্নানের প্রবর্তন করেছিলেন কনকরঞ্জন বর্মা 1932 সালে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা দেখলাম যে প্রাচীন কোন নদীতে কোন জায়গায় উনি এই স্নানের ঘাট প্রচলন করেছিলেন। এবারে আমরা আসি যে 1932 সালে যখন এই মেলাটি যখন সূচনা হলো, কনকরঞ্জন বর্মনের একক প্রচেষ্টায়, কিন্তু অল্প কয়েক বছরের মধ্যেই, 5-6 বছরের মধ্যেই এই মেলার যে ব্যাপ্তি, এই ব্যাপ্তিটা বিরাট আকার ধারণ করে এবং সারা কোচবিহার রাজ্যের মধ্যে এই মেলা একটা বিশেষ স্থান দখল করে। আমরা প্রাচীন ইতিহাসে পেয়েছি যে এই কনকনাথের মেলাতেই সর্বপ্রথম মাথাভাঙ্গা মহকুমায় সার্কাস এসেছিল। যদিও তখন চলতো, শিবরাত্রি মেলা চলতো এবং আরো 5টি মেলা তখন মাথাভাঙ্গায় হতো, কিন্তু প্রথম সার্কাস এই মেলাতে এসেছিল। প্রথম বায়োস্কোপ, নির্বাক চলচ্চিত্র এই মেলাতে এসেছিল। প্রথম সবাক চলচ্চিত্র এই মেলাতে এসেছিল। এই যে প্রাচীন গাছ, এই গাছের তলায় কিন্তু মন্দিরের পেছনে দই চিড়া খাওয়ার, যে পুজো দিয়ে দই চিড়া খাওয়ার, মানে আমাদের সমাজে যেটা নিয়ম সেটা হচ্ছে স্নান করবে, গঙ্গাকে নানান জিনিস উপঢৌ দেবেন, নিবেদন করে আমাদের রাজবংশী সমাজ তথা আমাদের সমাজে, কোচবিহারের সমাজে, উত্তরবঙ্গের সমাজে অন্যতম পবিত্র কর্তব্য হচ্ছে ওই পুজো স্নান করে এখানে এসে ফলার ভক্ষণ, ফলার মানে আটিয়া কলা, দই, ঘরে পাতা দই এবং কাঁচা দুধের দই এবং চিড়া, এগুলো সব দোকান সারি সারি এগুলো আছে। এগুলো কিন্তু প্রাচীন, এই জিনিসটা কিন্তু আগাগোড়াই এখানেই বসে। আমি এই মেলা প্রসঙ্গে দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখন আপনাদের সামনে রাখছি। সেই ইনফরমেশন আমি পেয়েছিলাম, একটা হচ্ছে ধীরেন্দ্রনাথ বাবুর কাছ থেকে, ওনার যে ভাতুষ্কৃত ধীরেন্দ্রনাথ বাবু, আরেকটা একটি গেজেটে পেয়েছিলাম। সেই গেজেটটার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট হ্যান্ডবুক, 1952-53 সালে করেছিলেন মিত্র, ICS। তখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং আমাদের রাজ্য তখন, কোচবিহার রাজ্য, তার কপাল থেকে রাজতিলক মুছে আমাদের পশ্চিমবঙ্গের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। ঠিক তার পরেই মিত্র ICS ডিস্ট্রিক্ট হ্যান্ডবুক প্রকাশ করেন। সেই হ্যান্ডবুকে কোচবিহার রাজ্যের বিভিন্ন মেলা উপলক্ষ, সময়কলা মেলার বিভিন্ন ঘটনার কথা লিপিবদ্ধ আছে। সেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, গোলনাথের মেলা, সে প্রসঙ্গে বলা হয়েছে ভেরভেরি মানাবাড়ি মৌজায় সুটিঙ্গা নদী ছড়ায় বাসন্তী পুজো উপলক্ষে 7 দিনের জন্য মেলা বসেছে। বসন্ত অষ্টমী তিথি উপলক্ষে স্থানীয় মানুষেরা গঙ্গা জ্ঞানে স্নান করেন এখানে। 7 দিন ব্যাপী এই মেলা হলো। কিন্তু প্রাচীন এই গোলনাথের মেলা, এই মেলার বর্তমানে কনকনাথের মেলা বলে পরিচিত। তাহলে বুঝতে পারলাম যে ডিস্ট্রিক্ট হ্যান্ডবুক হিসাবে 5-এর দশকের ডিস্ট্রিক্ট হ্যান্ডবুকে লেখা আছে যে এটা গোলনাথের মেলা, কিন্তু পরবর্তীকালে এটা কনকনাথের মেলা বলে চিহ্নিত হয়েছে, প্রচারিত হয়েছে। এখানে কিন্তু উল্লেখ করা নেই যে কবে সেটা মেলাটি গোলনাথের মেলার থেকে কনকনাথের মেলাতে রূপান্তরিত হলো। তবে আমাদের ধারণা যে কনকনাথ বর্মার মৃত্যুর পরেই হতে পারে, যে কনকরঞ্জন বর্মনের মৃত্যুর পরেই তার নাম অনুসারে কনকনাথের মেলা হতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কনকনাথের মেলা ছাড়াও কিন্তু এই যে ডিস্ট্রিক্ট হ্যান্ডবুকে যে মেলা, পুজো, এই সমস্ত বিবরণ আছে, তাতে কিন্তু মাথাভাঙ্গার এই সময়ে আরো 6টি মেলার
উল্লেখ আছে, 6টি মেলা। এই 6টি হচ্ছে গিলাডাঙ্গা গ্রামে মধু কৃষ্ণা ত্রয়োদশীর তিথিতে বারুণী স্নানের মেলা, ঘোষকাডাঙ্গা শিবরাত্রি মেলা, হাজরাহাটের বারুণী স্নানের মেলা, ভোগমারার পৌষ মেলার কথা এবং সর্বোপরি মাথাভাঙ্গা শিবরাত্রি মেলার কথা উল্লেখ আছে। সেই হ্যান্ডবুকে বলা আছে, লোক সমাগম হিসেবে বলা আছে যে মাথাভাঙ্গা শিবরাত্রি মেলা এবং এই কনকনাথের মেলা মানে গোলনাথের মেলা, এটি হচ্ছে কোচবিহার রাজ্যের মহকুমা শহর মাথাভাঙ্গার সর্ববৃহৎ দুটি মেলা। দুটি মেলারই জনসমাগম লেখা আছে 15,000। অন্যান্য মেলা হচ্ছে 5 থেকে 10,000-এর মধ্যে লোক সমাগম, কিন্তু ডিস্ট্রিক্ট হ্যান্ডবুকে আছে যে এই দুটি মেলা, শিবরাত্রি মেলা এবং এই কনকনাথের মেলাতে লোক সমাগম হতো 15,000। তাহলে আমরা বুঝতে পারি যে কতটা ব্যাপ্তি ছিল। এবারে আসি যে কনকনাথ বর্মন যখন মারা গেলেন, কনক রঞ্জন বর্মা যখন মারা গেলেন, তখন কিন্তু এই মেলা ক্রমে ক্রমে বিবর্ণ হতে থাকে। 5-এর দশকের শুরুতে কিংবা 4-এর দশকের শেষের দিকে, শেষের অংশে উনি মারা যান। তারপরে কিন্তু এই মেলা ক্রমশ বিবর্ণ হতে থাকে, বিবর্ণ হতে হতে বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। তখন ধীরেন বাবুর কাছ থেকে আমি সেই গেজেটটা দেখেছি যে 1957 সালে ডিস্ট্রিক্ট যে রেভিনিউ অফিসার, ল্যান্ড রেভিনিউ অফিসার, তিনি এই মেলাকে সরকারি মেলা হিসেবে ঘোষণা করবার জন্য একটি দাবি মেমোরেন্ডাম এবং রাজ্যপালের কাছ থেকে সই করিয়ে এনে এই মেলাকে অধিগ্রহণ করেন। তাহলে আমরা জানলাম যে 1957 সালের 6ই জুন রাজ্যপাল এই মেলাটিকে অধিগ্রহণ করেন এবং তারপর থেকে কিন্তু সেই মেলাটি এই ডাকের মাধ্যমে পরিচালিত হয়। যেরকম বর্তমান সময়ে পচাগড় গ্রাম পঞ্চায়েত এই মেলা পরিচালনা এবং ডাকের দায়িত্বে আছেন। এ তো গেল মেলার কথা, কিন্তু আমাদের মন্দিরের কথা, এই যে মন্দিরটা দেখছি আমরা সামনে যাব, এই মন্দিরটি কিন্তু এখানে ছিল না। কনক রঞ্জন বর্মা এই মন্দির প্রতিষ্ঠা করেনি এখানে। এই যে আমরা যে আসল নদীটা আমরা মহামায়া ব্রিজ থেকে দেখলাম, যে নদীতে উত্তরবাহিনী নদী, সেখানে উনি স্নানের প্রচলন করেছিলেন। সেখানে এখন জল নেই, স্নান হয় না জন্য সেটা এখন মানসাই নদীতে স্নান হয়। সেখানেই কিন্তু প্রাচীন মহামায়া প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেই প্রাচীন মহামায়া মন্দির নদী গর্ভে কোনো এক সময় বিলীন হয়ে যায়। তারপরে একটু অপেক্ষাকৃত স্থানে মানে নিরাপদ জায়গায় যে আমাদের এই মন্দিরটি বর্তমানে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা তাহলে ঐতিহাসিক মহামায়া মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করেছি, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যদি মন্দিরের ভেতরে যাই, একটা বিগ্রহ বলতে সিংহ বাহিনী মহামায়া, দেবী মহামায়া, তার দুপাশে দুজন বিগ্রহ, একটা হচ্ছে গঙ্গা আর একটা হচ্ছে গদাধর। গদাধর মানে শিব। এই হচ্ছে ওদের পারিবারিক মূর্তি। আমাকে বলেছিল, ওরা ভাইপো বলেছিল যে এখানে নাকি ওনার অনুমান যে এখানে বাসন্তী পুজো প্রাচীন সময়ে হতো, কিন্তু এখন এই মহামায়ের মূর্তি হয়। আমি সেটা শুনেছিলাম যে মহামায়ের মূর্তি যারা তৈরি করে তারাও কিন্তু বংশ পরম্পরা তৈরি করে, এটা কিন্তু একটা ঐতিহ্য এই মন্দিরে, এই মূর্তি। দিনে বাংলাদেশ সময় তখন মূর্তি তৈরি করতেন মাথাভাঙ্গার বিখ্যাত মৃৎশিল্পী অভোজ্জা বর্মা। অভোজ্জা বর্মা বলে মাথাভাঙ্গার যে বিখ্যাত মৃৎশিল্পী ছিল রাজামলের, তিনি এই মূর্তি প্রতিষ্ঠা তৈরি করতেন। পরে খোঁজ নিয়ে দেখেছি যে আমি যখন একটা রিপোর্ট তৈরি করলাম, লিখলাম একটা ম্যাগাজিনে, তখন খোঁজ নিয়ে দেখলাম যে সেই সময়ে 15-20 বছর আগে সেই সময় মূর্তি তৈরি করতেন তার পুত্র অমূল্য বর্মা। এই বছর কে করেছে সেটা জানা যাবে, কিন্তু মূর্তির প্যাটার্ন রীতি আগের অনুযায়ী মূর্তিটি তৈরি হয়। এই প্রসঙ্গে বলে রাখি, মেলা প্রসঙ্গে গিয়ে বললাম যে মেলাটি হচ্ছে সরকারি মেলা। 1957 সাল থেকে সরকার অধিগৃহীত মেলা এবং পরিচালনার দায়িত্বে বর্তমান সময়ে পচাগড় গ্রাম পঞ্চায়েত। কিন্তু এই যে মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু কোনো সরকারি মন্দির নয়, এটা হচ্ছে কনক রঞ্জন বর্মার পারিবারিক সূত্রেই এই মন্দিরটি পরিচালিত হয়ে আসছে। তা ওরা এই যে ওখানে
মন্দির পরিচালনার জন্য যে তাবু করেছেন, ওরা ওদের যারা বংশধররা আছেন কনক রঞ্জন বাবু, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি এই মন্দির পরিচালনা সম্পর্কে। হ্যাঁ, আমি উদয় রঞ্জন বর্মন, কলকনাথ আমার ঠাকুরদা, আমি ছোট নাতি। মানে হচ্ছে তৃতীয় প্রজন্ম, তৃতীয়। তৃতীয় প্রজন্ম। এইবার যে প্রতিমাটা হয়েছে, প্রতিমাটা কোথার থেকে করা এটা হয়েছে? প্রতিমাটা আমরা করছি কাউডেরা থেকে। হ্যাঁ, ওটা হচ্ছে মলিন আমরা মলিন মানে। যে মেলা, এই মন্দির এবং মন্দিরের পুজো এবং স্নান উপলক্ষে যে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মেলা প্রাঙ্গণ, সেখানে গিয়ে একটু দেখে নেব যে বিগত যে আমাদের যে ঐতিহ্য ছিল তার সঙ্গে আজকের কতটা মিল অমিল আছে, সেটা আমরা চাক্ষুষ দেখে নেব। তবে একটা জিনিস আমরা দেখলাম যে একই অবিকল আছে, সেটা হলো বাড়িতে পাতা দই, আটিয়া কলা এবং চিরা ভক্ষণ, ফলার ভক্ষণ, সেটা কিন্তু ওই দিকে একই রকম কিন্তু আছে। সেটা দেখে খুব ভালো লাগলো। চলো। বিষয়টা কি? শ্রী শ্রী সত্য সাই বাবার থেকে আমরা জল সংগ্রহ করি 10 বছর। আমরা একজনের কথা জানি, রাজকুমার গিরাল। রাজকুমার গিরাল হচ্ছে আমাদের একজন কিংবদন্তি শিল্পী, কুষাণ শিল্পী। তা রাজকুমার গিরালের যখন আমি ইন্টারভিউ নিয়েছিলাম, সাক্ষাৎকার, তখন উনি বলেছিলেন যে ওনার বাবার হাত ধরে উনি এই মেলায় এসেছিলেন কুষাণ গান পরিবেশন করতে, এবং পরপর 7 দিন কুষাণ গান করেছিলেন, এবং কনক রঞ্জনকে নিয়েও উনি পালা লিখেছিলেন, এবং সেটিও প্রতি বছর এখানে মঞ্চস্থ হতো। তাহলে আমরা জানলাম যে এই মেলা কিন্তু শুধুমাত্র একটা মেলা নয়, এটা হচ্ছে সমাজ জীবনের মাথাভাঙাবাসীর সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত ছিল। তা আমরা এখন মেলার ভেতরে যাব, মেলার ভেতরে দেখে নিব প্রাচীন মেলা। এবং তাহলে আমরা দেখলাম যে আমরা যে মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি তৃতীয় স্তরের। প্রথমে আমরা ঘাটে গেলাম, তারপর মহামায়ার মন্দিরে গেলাম, সেখানে প্রাচীনত্ব দেখলাম। এবং এটাও কিন্তু প্রাচীন, মানে আমাদের গ্রামীণ লোকজীবনে, গ্রামীণ সমাজে গৃহস্থালির কাজে যা যা দরকার সারা বছরের অপেক্ষায় থাকতেন এখানকার আদিবাসীরা। এখান থেকে কি কি সংগ্রহ করতেন, মাটির, দেখুন মাটির সমস্ত জিনিসপত্র, এগুলো প্রাচীন। ওই পাশে সব বেতের জিনিস, বেতের ঝুড়ি এবং বাঁশ বেতের সামগ্রী। আর ওই পাশে হচ্ছে খাবারের দোকান। মাঝখানে এগুলো সব একসময় তো পেট্রোম্যাক্স, হ্যারিকেন, কুপি এসব দিয়ে মেলা হতো। আর এখন তো আধুনিক সমাজে এখন ইলেকট্রিক আলো এসছে, লাইটের আলো, সেগুলো দিয়ে এখন জ্বালানো হচ্ছে। তা সুতরাং একটা পুরনো এবং নতুন, এই যে আদি এবং নব্যের যে একটা মেলবন্ধন, সেই মেলবন্ধন কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে, যে প্রাচীনত্বের সঙ্গে একটা নতুনত্বের মেলবন্ধন। কিন্তু প্রাচীন যে ঐতিহ্যগুলো ছিল সেগুলো কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখনো বিদ্যমান, বিশেষ করে এই বাঁশবেত এবং মাটির সামগ্রীগুলো, গৃহস্থালির কাজে যেগুলো ব্যবহৃত হয়, সেগুলিতে কিন্তু এখনো কিন্তু প্রাচীনত্বের ছোঁয়া কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তবে খাওয়ার জিনিস কিন্তু ভিডিও করা যাবে না এবং ছাড়া যাবে না, বুঝছিস? সব নিষিদ্ধ খাবার এখানে। এবং বাড়িতে যদি দেখে প্রথমে ধাইচেনি, পিঠটিও খাইতে পারি, সুতরাং এটা সাবধান।